আজকের এই ক্লাসের শুরুতে আমাদেরকে জানাও সমাস শব্দের অর্থটা কি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের আজকের এই ক্লাসে অনেকে অংশগ্রহণ করছে। আমরা এখন তোমাদের মূল ক্লাসে যখন প্রবেশ করছি তখন আমাদেরকে এক এক করে জানানো শুরু করেছে নাকিব রহমান আকাশ, সাফওয়ান রহমান, মাজহারুল ইসলাম। তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। আরেকজন বলেছে হ্যাঁ সংক্ষেপণ উত্তর এসেছে, একপদীকরণ উত্তর এসেছে, মিলন উত্তর এসেছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা যে তিনটা অর্থ তোমাদের কাছ থেকে পেয়েছি সেই তিনটা অর্থই আমরা এখন লিখে ফেলছি। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন এবং আরেকটা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে একাধিক পদের একপদীকরণ। একাধিক পদের একপদীকরণ। এই তিনটি অর্থ আমরা সমাসের কাছ থেকে জানি। সুতরাং আমরা যেই জায়গাটি থেকে আজকের ক্লাসটি শুরু করছি যে সমাস মানে আসলে কি, সেখান থেকে সমাস কত প্রকার এবং কি কি সেগুলো আমরা এক এক করে জানবো। আমাদেরকে তোমরা এখন যেটি জানাবে সেটি হচ্ছে আমরা যে সমাস নিয়ে আলোচনা করে থাকি সেই সমাস কয় প্রকার। সমাস প্রধানত কয় প্রকার আমরা সর্বজন গ্রাহ্য এক ধরনের মতামত নিয়ে আলোচনা করেছিলাম আমাদের বিগত ক্লাসগুলোতে। আমরা তোমাদের কাছ থেকে এখন জানতে চাই যে সেই ক্লাসে বলা কথা অনুযায়ী আমাদের আজকের আলোচিত যে সমাস সেই সমাস আসলে প্রধানত কয় প্রকার। শহীবুর রহমান জীবন, মতিউর রহমান, নিসর্গ মৃধা, নাকিব রহমান আকাশ, সজীবুর রহমান, এরকম আরো অনেকে উত্তর দিচ্ছ যে 6 প্রকার। যারা 6 প্রকার উত্তর দিচ্ছ তাদের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকজন যেমন ত্রয়ী মিত্র, সে উত্তর দিচ্ছে প্রধানত 4 প্রকার। ত্রয়ী মিত্র, তোমাকে তোমার উত্তরের জন্য ধন্যবাদ। তবে যে বিষয়টি আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যে অনেকে এই 4 প্রকার প্রধান সমাসের কথা এভাবে আলোচনা করে থাকেন, তবে আমরা ব্যাকরণের বিভিন্ন পর্যায়ে যখন অতিক্রম করেছি আমাদের যারা ব্যাকরণবিদ রয়েছেন তারা অধিকাংশ শেষ পর্যন্ত এই মতামতে একমত হয়েছেন যে সমাস আসলে 6 প্রকার এবং এই 6 প্রকারের প্রত্যেকটিকেই তারা প্রধান সমাস হিসেবে গণ্য করেছেন। সুতরাং সমাস যে 6 প্রকার এই বিষয়ে কোনো কনফিউশন আশা করি তোমাদের মধ্যে থাকবে না। আমাদের আরো অনেকে উত্তর দিয়েছে, সুনাম সিদ্দিকী, মারফিজুল হক জনি, নোমান ইমতিয়াজ, রঞ্জিত মন্ডল, আবিরা আখতার প্রিয়া, এরকম আরো অনেকে বলছে। রাফি রহমান উত্তর দিচ্ছে, আচ্ছা সাইফুল ইসলাম স্বাধীন, মোস্তাকিব হোসেন জিম, শাওন ইসলাম, এরকম অনেকে বলছে যে আমাদের সঠিক উত্তর হবে আসলে 6 প্রকার। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সমাসের যে 6 প্রকার নিয়ে আলোচনা করেছিলাম সেই সমাসের 6 প্রকার আসলে কোনটি কোনটি সেটি এখন আমরা একটা চার্টের মাধ্যমে দেখে নিই। আমরা সমাসের যে প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই প্রকারভেদগুলো ছিল ঠিক এরকম। আমরা প্রথমে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছিলাম এবং তারপর আমরা কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করেছিলাম এবং তারপর আছে তৎপুরুষ সমাস, তারপর বহুব্রীহি সমাস, তারপর দ্বিগু সমাস এবং সবশেষে আছে অব্যয়ীভাব সমাস। আমরা বিগত ক্লাসে আমরা এর মধ্যে আলোচনা করে ফেলেছি দ্বন্দ্ব সমাস নিয়ে, কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করেছি, তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করেছি এবং দ্বিগু সমাস নিয়ে আলোচনা করেছি। কাজেই আজকের এই ক্লাসটিতে আমরা যেই দুটো সমাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেই দুটো সমাস হচ্ছে অব্যয়ীভাব সমাস এবং তারপর আছে বহুব্রীহি সমাস। সুতরাং আজকের এই ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি এই দুটো প্রধান সমাস নিয়ে। যেই দুটো প্রধান সমাসের কথা আজকে আমরা আলোচনা করব সেই প্রধান সমাসের ব্যাপারে আলোচনা শুরুর আগে তোমাদেরকে আরেকবার জানিয়ে দেই
আজকের এই ক্লাসের ব্যাপারে তোমার বন্ধুদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে ট্যাগ করে জানিয়ে দাও যে আজকের এই ক্লাসটি হচ্ছে, এবং আমরা চাই যে তোমরা অবশ্যই নিজের প্রোফাইল থেকে হোক বা যে কোনো ভাবে হোক শেয়ার করে আজকের এই ক্লাসটির খবর পৌঁছে দাও। সমাজ নিয়ে আমাদের অনেকের মনেই কিন্তু কনফিউশন কাজ করে, এবং এটা শুধু আসলে আমার একার সমস্যা বা তোমার একার সমস্যা নয়, আসলে অনেকেরই সমস্যা। সমাজ শুনতেই অনেকের মনে হয় যে সমাজ আসলে বুঝি না, এগুলো পড়তে ভালো লাগে না। কিন্তু সমাজ আসলে খুব সহজে বোঝা সম্ভব। সমাজ প্রত্যেকটা ইন্টারপ্রিটেশন, সমাসের যে প্রত্যেকটা ইন্টারপ্রিটেশন, সেই প্রত্যেকটা ইন্টারপ্রিটেশন আসলে খুব সহজে করে নেওয়া সম্ভব। আমরা যেরকম, যেমন আরো কাকে কাকে পাচ্ছি, অনেকেই আমাদের আজকের এই ক্লাসে জয়েন করেছে। হ্যাঁ, আমরা এখন আমাদের যে অব্যয়ীভাব সমাস, সেই অব্যয়ীভাব সমাস নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে একটা যে আমরা মূল কথাটি যেটি বলতে পারি সেটি হচ্ছে এখানে একটা পদের প্রাধান্য লক্ষিত হওয়ার কথা। অব্যয়ীভাব সমাসে একটা পদ আছে যে পদের প্রাধান্য আমরা লক্ষ্য করতে পারি। আমাকে বলো কমেন্টের মাধ্যমে যে এটা আসলে কোন পদ হতে পারে যে অব্যয়ীভাব সমাসে প্রাধান্য রক্ষা করে। অব্যয়ীভাব সমাসে আমরা যেটি বলতে চাচ্ছি, অব্যয়ীভাব সমাসে এক প্রকার পদের প্রাধান্য আমরা লক্ষ্য করে থাকি। আমাকে কমেন্টের মাধ্যমে এটি জানাও যে কোন ধরনের পদের প্রাধান্য আমরা এখানে লক্ষ্য করতে পারবো। এটা আমরা নামকরণ থেকে কিন্তু বুঝতে পারি। নামকরণ থেকেই আমরা যেহেতু বুঝতে পারছি, সেহেতু আমাদের একজন বলছে পূর্বপদ, আরেকজন বলছে অব্যয়, আরেকজন বলছে পরপদ। অনেক রকম উত্তর আসছে, ইন্টারেস্টিং। তবে আমরা যেটি উত্তর চেয়েছিলাম সেটি হচ্ছে, সেই উত্তরটি আসলে শহীবুর রহমান জীবন, এবং এছাড়াও আরো অনেকে দিয়েছে, মোস্তাকিম হোসেন জিন, আরো অনেকেই দিচ্ছে যারা বলছে যে অব্যয় পদ। ত্রয়ী মিত্র, মোস্তাকিম হোসেন জিম আবার উত্তর দিয়েছে বাবিন কুমার স্বচ্ছ, আকাশ অপু পরপদ বলছে। আচ্ছা, আমরা মূল যে উত্তরটি সেই উত্তরে চলে যাই। সেটি হচ্ছে অব্যয়ের অর্থ প্রধান রূপে প্রতীয়মান থাকে। আমরা এই চারটি যদি এখন ভালোভাবে খেয়াল করি তাহলেই আমরা বুঝতে পারবো আসলে অব্যয়ীভাব সমাস বলতে আমরা কি বোঝাতে চাই। অব্যয়ীভাব সমাস বলতে আমরা যা বোঝাচ্ছি সেখানে লক্ষ্য করে দেখো যে এই যে একটা শব্দ অব্যয়ীভাব, অব্যয় যোগ ভাব, অব্যয়ীভাব। সুতরাং সেখানে অব্যয় পদের অর্থ প্রাধান্য রক্ষিত হবে, সেটাই স্বাভাবিক। সুতরাং আমাদের এখানে যে ২ নম্বর পয়েন্টটি অব্যয়ের অর্থ প্রাধান্য লক্ষ্য হওয়ার কথা, সেটা কিন্তু একদম সত্যি হয়ে গেল। সুতরাং যারা অব্যয়ের অর্থ প্রাধান্য রক্ষিত হওয়ার কথা বলেছো তাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। এবং এই অব্যয়টা আসলে কোথায় থাকে? এই অব্যয়টা থাকে হচ্ছে পূর্ব পদে। পূর্বপদ, পূর্বপদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম বিগত ক্লাসে। পূর্বপদ এবং পরপদকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করেছিলাম, এবং আমরা বলেছিলাম যে সমস্ত পদ একটা অংশ থাকে, সেই সমস্ত পদটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে পূর্বপদ আর একটি হচ্ছে পরপদ। সুতরাং এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে পূর্বপদে অব্যয় যখন থাকে এবং অব্যয়ের অর্থ যখন প্রধান রূপে প্রতীয়মান হয়, তখন আমরা যে সমাসটি পাই সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। আমরা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে অব্যয়ীভাবের সংজ্ঞা যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, অথবা যদি জিজ্ঞাসা করা হয় অব্যয়ীভাব সমাসে কোন ধরনের পদের অর্থ প্রাধান্য রক্ষিত হয়, এবং এর পাশাপাশি কোন ধরনের পদ বা অব্যয় পদটি কোথায় থাকে, সব ধরনের অবজেক্টিভ প্রশ্নের উত্তর কিন্তু এই ৩টি মাত্র অংশে লুকিয়ে আছে। অব্যয়ীভাব সমাসে অব্যয়ের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হতে পারে, পূর্বপদে অব্যয় থাকে, অব্যয়ের অর্থ প্রাধান্য যদি রক্ষিত হয় সেই অব্যয়টা থাকে পূর্বপদের ক্ষেত্রে। সুতরাং এই ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে এখানে আমাদের উত্তরটি হবে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে এরকম ভাবে। আমরা এখন দুটো উদাহরণ নিয়ে আলোচনা করব, যেই দুটো উদাহরণ নিয়ে আলোচনা করলে এমডি মাজহারুল ইসলাম যে প্রশ্নটি করেছে সেটি হচ্ছে অব্যয় পদ কি, সেই প্রশ্নের উত্তরটা খুব সহজে তোমরা পেয়ে যাবে।
দেখো, খেয়াল করে দেখো, আমরা দুটো উদাহরণ নিয়ে আলোচনা করছি। একটি হচ্ছে মরণ পর্যন্ত, যেটাকে আমরা বলছি আমরণ। একটু খেয়াল করে দেখো, এখানে পর্যন্ত নামে একটা শব্দ আমরা খেয়াল করছি। এই পর্যন্ত শব্দটিকে একটা ছোট্ট শব্দ দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে। এই ছোট্ট শব্দটিকে রিপ্লেস করেছে, ছোট্ট শব্দটি এটিকে রিপ্লেস করেছে সেটি হচ্ছে আ। এই আ দিয়ে আমরা পুরো শব্দটা এমন ভাবে বানালাম যে আ কে সামনে নিয়ে চলে আসলাম, এবং তখন এই আমরণ এই কথাটি মিন করছে মরণ পর্যন্ত। এইভাবে যখন কোনো একটা শব্দকে একটা ছোট্ট শব্দাংশ অথবা ছোট্ট একটা বর্ণ আমাকে একটা নতুন শব্দ তৈরি করতে সাহায্য করছে, তখন আমরা বলছি সেখানে অব্যয়ীভাব সমাস হচ্ছে। এবং যেই নতুন শব্দাংশ, অর্থাৎ এই আ শব্দাংশটিকে আমরা বলছি অব্যয় পদ। অব্যয় পদের ধর্মটা এরকম, সেটা শব্দের আগে শব্দের পরে বিভিন্নভাবে শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে এক ধরনের রূপ দিতে পারে। আমরা যে অব্যয়ীভাব সমাসের যেই অব্যয় পদগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো সাধারণত শব্দের প্রথমে যুক্ত হয়, এবং সেগুলো কোন ধরনের অব্যয় পদ সেগুলো আমরা এখন আলোচনা করব। সেক্ষেত্রে আরো একটা উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছি। খেয়াল করে দেখো, বিরুদ্ধবাদ নামে একটা শব্দ আমাদের সামনে রয়েছে। এই বিরুদ্ধবাদ শব্দটি আমরা বিরুদ্ধের অংশটুকু প্রতি দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে এখন আমাকে বলো, আমরা যে প্রতিবাদ শব্দটি পেলাম সেই প্রতিবাদ শব্দে অব্যয় সূচক শব্দাংশ কোনটি ছিল? আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে প্রতিবাদ শব্দটির কথা আমরা বলছি, সেইখানে অব্যয়ে কোনটি ছিল? আমরা কমেন্টের মাধ্যমে তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। আমরা একটা শব্দ প্রতিবাদ নিয়ে আলোচনা করছি, সেই প্রতিবাদ শব্দে আমরা কোনটিকে অব্যয় বলছি? হ্যাঁ, আশফাকুর রহমান সে উত্তর দিয়েছে সবার আগে, সে বলছে প্রতি। শহীবুর রহমান জীবন বলেছে, পার্থপ্রতিম রয় বলেছে, তামান্না সুলতানা, নিসর্গ মৃধা, মুনাওয়ার বিন সাইদ, সিজান মাহমুদ। হ্যাঁ, তোমরা চমৎকার একটা কাজ করলে। তোমরা অব্যয় যে শব্দাংশটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই অব্যয় সম্পর্কে তোমরা ধারণা পেয়ে গেলে। আমরা আশা করি অব্যয়ীভাব সমাস কিভাবে গঠিত হতে পারে সেই বিষয়ে একটা ধারণা আমরা সবাই পেয়ে গিয়েছি। তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদেরকে জানাবে। আমরা আগেই বলেছি যে আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা চাই যে তোমরা অনেকেই ক্লাসটিতে অংশগ্রহণ করো, যেহেতু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে তোমাদের আইডিয়া আজকে দেওয়ার চেষ্টা করছি। সেহেতু আমরা আশা করব তোমরা বন্ধুদেরকে কমেন্টে ট্যাগ করে জানাবে আজকের এই ক্লাসটি হওয়ার কথা, এবং অবশ্যই শেয়ার করে আজকের এই ক্লাসটির কথা তোমরা বলবে। আমরা পরবর্তী অংশে যদি প্রবেশ করি, সেই ক্ষেত্রে আমরা অব্যয়ীভাব সমাসের বাকি যে অংশ রয়েছে সেই অংশ নিয়ে আলোচনা করতে পারবো। খেয়াল করে দেখো, আমরা আগেই বলেছি যে অব্যয়ীভাব সমাসে যে অব্যয়গুলো আমরা ব্যবহার করে থাকি সেই অব্যয়গুলো সাধারণত কোনো একটা শব্দকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমরা বলেছি, এখন পর্যন্ত বলেছি যে আ শব্দটা পর্যন্তকে রিপ্রেজেন্ট করছে, কারণ আমরা আমরণ শব্দটি পেয়েছিলাম, বলেছিলাম মরণ পর্যন্ত, সেটার মানে হচ্ছে আমরণ। সুতরাং আ শব্দটা পর্যন্তকে রিপ্রেজেন্ট করছে। একইভাবে আমরা আরো বেশ কিছু এরকম অব্যয় ঘটিত পদ পেতে পারি। একটা হতে পারে উপ, আরেকটা হতে পারে প্রতি, আরেকটা হতে পারে পরি। এরকম বিভিন্ন রকম ছোট ছোট দেখেছো শব্দাংশ রয়েছে, যে শব্দাংশগুলো আমরা কোনো একটা শব্দের সঙ্গেই সবসময় পাই। যেমন প্রতি দিয়ে আমরা একটা শব্দ পেয়ে থাকি, সেটা হচ্ছে ধরো প্রতিদিন।
এইটা কিভাবে সমাস হলো সেই নিয়ে আমরা আরেকটু পরে আলোচনা করছি। যেমন উপ দিয়ে আরেকটা শব্দ আমরা পেতে পারি, সেটা হচ্ছে উপকূল। আমাকে এখন তোমরা পরি উপসর্গ বলো বা অব্যয় বলো, সেই অব্যয় দিয়ে পরি দিয়ে একটা শব্দ আমাকে লিখে দেখাও। কমেন্ট সেকশনে পরি দিয়ে আমরা একটা শব্দ পেতে চাই তোমাদের কাছ থেকে। সেটা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও। আমাদেরকে নিসর্গ মৃধা এর মধ্যে প্রশ্ন করেছে যে আ শব্দটা কি সবসময় পর্যন্তকেই রিপ্রেজেন্ট করে কিনা। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করেছো। আরো একটা ব্যবহার আছে, পর্যন্ত কথাটিকে যেমন রিপ্রেজেন্ট করে, শব্দ বিশেষে সেটা কখনো কখনো ঈষৎকেও রিপ্রেজেন্ট করে, এবং সেটা তুমি শব্দ দেখে খুব সহজেই বুঝতে পারবে। ঈষৎ অর্থে হয় ঈষৎ নত। ঈষৎ নত যখন আমরা বলছি তখন সেই শব্দটার সমস্ত পদ হয় আনত। সুতরাং কখনো কখনো সেটা ঈষৎকে রিপ্রেজেন্ট করতে পারে, কখনো কখনো পর্যন্তকে রিপ্রেজেন্ট করতে পারে। তুমি শব্দটা দেখেই সাধারণত বুঝে ফেলতে পারবে যদি তুমি একটুখানি তোমার টেক্সট বইয়ের যে কোনো ধরনের টেক্সট বই যদি তুমি অব্যয়ভাব সমাস সম্পর্কে একটু ধারণা লাভ করো, তাহলেই তুমি বুঝতে পারবে কোন শব্দটা ঈষৎ বলছে এবং কোন শব্দটা আসলে পর্যন্তকে রিপ্রেজেন্ট করছে। আমাকে এর মধ্যে অনেকেই উত্তর দিচ্ছে পরিহাস, পরিচয়, পরিতাপ, পরিমাণ। ইউনুস কাজী, আচ্ছা, মুনাওয়ার বিন সাইদ, আশিক আহমেদ রাকিব, তানভীর পরিত্যাগের কথা বলছে, পরিশিষ্ট, পরিচয়, পরিহাস। বাহ, চমৎকার! তোমরা সবাই আজকের এই ক্লাসটিতে চমৎকার ভাবে পার্টিসিপেট করছো, সেটার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এরকমই উত্তর আশা করছিলাম তোমাদের কাছ থেকে, এবং এভাবেই অব্যয় ঘটিত যে শব্দগুলো রয়েছে সেই অব্যয় ঘটিত শব্দগুলোকে ব্যবহার করে আমরা সমাস রচনা করতে পারি, এবং সেটা কিভাবে সম্ভব সেইটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা দেখছি অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে সমসমান পদ এবং ব্যাস বাক্য কিভাবে আমরা পেতে পারি। আশা করি তোমরা এখন দেখতে পাচ্ছ। আমরা এখন দেখি যে যে অব্যয় ঘটিত শব্দের কথা আমরা বলেছিলাম, সেখানে সামীপ্য অর্থে উপটি ব্যবহার করা হতে পারে। সামীপ্য কথাটির মানে কি বলতো? সামীপ্য কথাটির মানে আসলে কি সেটি আমাকে এখন বোঝাও। এর মধ্যে একটা প্রশ্ন নিচ্ছি, সেটা হচ্ছে নেওয়াজ শরীফ আমাদেরকে করেছে। নেওয়াজ শরীফ আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে উপসর্গ এর সাথে এর পার্থক্য কি। চমৎকার প্রশ্ন। উপসর্গ এর সাথে এর আসলে সবসময় পার্থক্য আছে তা নয়, কারণ উপসর্গগুলো কিন্তু এক এক ধরনের অব্যয়। সুতরাং এই যে প্র, পরি, অপ, আ, এই ধরনের যে শব্দগুলো আমরা অব্যয় ঘটিত শব্দ আমরা দেখতে পাচ্ছি, সেই অব্যয় ঘটিত শব্দগুলো আমরা উপসর্গতেও পেয়ে থাকি। তাই উপসর্গের সঙ্গে অনেক সময় এই অব্যয় ঘটিত শব্দের তোমরা মিল পেয়ে যাবে। সুতরাং উপসর্গের সঙ্গে অনেক সময় এটার কোনো পার্থক্য খুঁজে পাবে না। তবে যেহেতু অনেক ধরনের অব্যয় পদ রয়েছে, যেই অব্যয় পদগুলো আমরা বাংলা তৎসম উপসর্গ বা বিদেশি উপসর্গে খুঁজে পাই না, সেই ধরনের উপসর্গগুলোকে আমরা অব্যয়ভাব সমাসে অনেক সময় ব্যবহার করে থাকি। কাজেই অব্যয়ভাব সমাসে ব্যবহৃত অব্যয়গুলোর সবগুলোই কিন্তু উপসর্গ নয়, ঠিক আছে? কিন্তু উপসর্গ যেগুলোই ব্যবহার করা হচ্ছে সবগুলোই এক একটি অব্যয়। আশা করি এই ব্যাপারটি তোমরা পরিষ্কারভাবে বুঝে গেছো। এর মধ্যে উত্তর এসে গেছে অনেকের কাছ থেকে। বাবিন কুমার স্বচ্ছ, আলামিন ভুইয়া, বাহার, সে বলছে আসিফ রেজা টিটু, এরকম আরো অনেকে বলছে। নিসর্গ মৃধা, লিখন দাস, মারফিজুল হক জনি, দুঃখিত। তারপরে আরো কে কে আছে দেখি, মোস্তাকিম হোসেন জিম আছে, কৌশিক আহমদ প্লাবন আছে, এরকম আরো অনেকে উত্তর দেওয়া শুরু করেছে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এর মধ্যে জেনে গেলাম যে সমীপে এই কথাটি আসলে কাছে
এই কথাটিকে মিন করছে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে উপকূল এটি বোঝাচ্ছে কুলের কাছে, কুলের সমীপে বা কুলের কাছে, সেটি বোঝাচ্ছে উপকূল। একইভাবে বিপসা, আমরা যখন বিপসা অর্থে ব্যবহার করি তখন অনেক সময় অনু বা প্রতি নামে দুটো অব্যয় ব্যবহার করে থাকি, এবং সেই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ পাচ্ছি দিন দিন প্রতিদিন। এখন আমাকে তোমরা যেটি বলবে সেটি হচ্ছে বিপসা বলতে আসলে কি বোঝায়। বিপসা বলতে আসলে কি বোঝায়, এর মধ্যে প্রশ্ন দেখার চেষ্টা করছি। জান্নাতুন নাইম নুসরাত বলছে উপসর্গ আর অব্যয়ভাব কি একই কিনা। আমরা এর মধ্যে এটির উত্তর দিয়েছি যে অব্যয়ভাব সমাসে অনেক ধরনের উপসর্গর ব্যবহার আমরা দেখতে পাই, কিন্তু সব সময় কিন্তু আমরা উপসর্গই ব্যবহার করি না, আরো অনেক ধরনের অব্যয় ব্যবহার করে থাকি। আশা করি তুমি সেটা বুঝতে পেরেছো। আরো একজন তামান্না সুলতানা, সে বলেছে উপসর্গ কেন অব্যয় হিসেবে ইউজ হয়। উপসর্গ মানেই অব্যয়। তামান্না, তুমি একটু জেনে রেখো, সেটা হচ্ছে উপসর্গ কথাটির মানেই হচ্ছে এক ধরনের অব্যয় যেগুলো শব্দের আগে বসে। সুতরাং উপসর্গ কেন অব্যয় হিসেবে ব্যবহার করা হয়, এগুলো আসলে ব্যাকরণের নিয়ম অনুযায়ী আমরা পেয়েছি। এর মধ্যে আমরা যেরকম উত্তর পেয়েছি সেটি আমরা দেখছি। যারা বলছো বিপসা মানে ব্যাপ্তি, তাদের উত্তর সঠিক নয়। যারা এই যে আশফাকুর রহমান সঠিক উত্তর দিয়েছে। শাহ মোহাম্মদ রিমন বলছে হ্যাঁ। যারা বলছো যে বারবার, এটি বোঝাচ্ছে বারবার, বিপসা কথাটির মানে হচ্ছে বারবার, তাদের উত্তর সঠিক। অর্থাৎ বারবার যখন একটা ঘটনা ঘটছে, সুতরাং দিন দিন প্রতিদিন, অর্থাৎ দিন দিন তুমি বাজি হয়ে যাচ্ছ, কাউকে যদি তুমি এভাবে বলো যে দিন দিন তুমি খারাপ হয়ে যাচ্ছ, তখন সেটি আসলে কি বোঝায়, সেটি বোঝায় যে তুমি আসলে দিন বারবার যখন যাচ্ছে, প্রতিদিন যখন দিন যাচ্ছে, ততই তুমি খারাপ হয়ে যাচ্ছ। তখনই আমরা প্রতিদিন কথাটার সূচনা করি, এবং প্রতিদিনটাই এখানে আমাদের সমস্ত পদ। সুতরাং এই ক্ষেত্রে আমরা আরেকটা যদি এরকম আলোচনা করি, সেটা হচ্ছে পশ্চাৎ অর্থে। পশ্চাৎ অর্থে মানে পিছন দিকের অর্থে আমরা সেক্ষেত্রে অনু নামে একটা অব্যয় ঘটিত শব্দাংশ ব্যবহার করে থাকি। আমরা সাজ্জাদ হোসেন রিয়াজের কাছ থেকে একটা প্রশ্ন পেয়েছি, অনু থাকলে কিভাবে বুঝবো যে পশ্চাৎ অর্থ নাকি বিপসা। আমরা এটি যদি করি তখনই আমরা বুঝতে পারবো আসলে এটার উত্তরটা কি হবে। আমরা তোমাদের কাছ থেকে উত্তর চাই যে পশ্চাৎ গমন, এটির উত্তর কি হবে। পশ্চাৎ গমন, এটির উত্তর কি হবে। হ্যাঁ, বাবিন কুমার স্বচ্ছ সে সবার আগে উত্তর দিয়েছে। আরো কেউ কি উত্তর দিতে পারে কিনা তাদের জন্য অপেক্ষা করছি। আমরা আশা করি তোমরা উত্তর দিবে। মতিউর রহমান, বাবিন কুমার স্বচ্ছ, শাহ মোহাম্মদ রিমন, জনি উত্তর দিয়েছে, পার্থপ্রতিম রয় উত্তর দিয়েছে, নিসর্গ মৃধা উত্তর দিয়েছে, রাকিবা ঋতু উত্তর দিয়েছে। যারা উত্তর দিচ্ছ এটার উত্তর অনুগমন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। আমাদের এই অনুগমন কথাটি এখন আমরা বলছি যে যারা প্রশ্ন করেছিলে যে অনু কথাটি আসলে বিপসা অর্থে না পশ্চাৎ অর্থে ব্যবহৃত হয়েছে, সেটি বুঝবো কিভাবে। একটু খেয়াল করে দেখো, যখন আমরা ক্ষণে ক্ষণে কথাটি উচ্চারণ করি, ধরো এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি, ক্ষণে ক্ষণে, তখন আমরা বলছি অনুক্ষণ। আবার যখন বলছি পশ্চাৎ গমন, তখন আমরা বলছি অনুগমন। খেয়াল করার বিষয় হচ্ছে যে এই অনুক্ষণ শব্দটি
একটা সময় নির্দেশ করছে, ক্ষণে ক্ষণে, দিন দিন, এরকম যখন এক একটা সময় তোমার সামনে তুলে ধরা হবে, তখন দেখবে যে তুমি আসলে সেখানে বিপসা অর্থ আনতে পারছো। সুতরাং ক্ষণে ক্ষণে, দিন দিনে যখন আমরা এরকম পাচ্ছি, তখন অনু বা প্রতি ব্যবহৃত হলে সেটি বিপসা অর্থে ব্যবহৃত হচ্ছে। কিন্তু অনুগমন, এটি কিন্তু কোনো সময়কে নির্দেশ করছে না, এবং এই কারণে মনে রাখার চেষ্টা করবে যে এটি পশ্চাৎ অর্থে ব্যবহার করা সম্ভব। সুতরাং এটি যেহেতু কোনো সময় নির্দেশ করছে না, সেহেতু আমরা সবাই বুঝে নিব যে এক্ষেত্রে আমরা হ্যাঁ, এক্ষেত্রে আমরা কোনটি পশ্চাৎ অর্থে ব্যবহার করব এবং কোনটি বিপসা অর্থে ব্যবহার করব। আমরা আরো কিছু কমেন্ট দেখার চেষ্টা করছি তোমাদের কাছ থেকে। আচ্ছা, এর মধ্যে আরো একজন প্রশ্ন করেছে জনি, সেটি হচ্ছে প্রতিক্ষণ হলো না কেন। আচ্ছা, তোমার প্রশ্নটির উত্তর একদম সবসময় যে প্রতিক্ষণ হবে না তা না, এটি প্রতিক্ষণও হতে পারে, তবে সাধারণত আমরা ক্ষণে ক্ষণের ক্ষেত্রে অনুক্ষণ ব্যবহার করে থাকি। যদি তোমার প্রশ্নের উত্তরে অনুক্ষণ প্রতিক্ষণ দুটোই থাকে, প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে অনুক্ষণকে, এবং যদি অনুক্ষণ অপশনে না থাকে এবং তখন প্রতিক্ষণ থাকে, তখন তোমার উত্তরটি প্রতিক্ষণের দিকে চলে যেতে পারে। তোমাকে অনেক ধন্যবাদ তোমার চমৎকার প্রশ্নের জন্য। আমরা এখন আশা করি বুঝতে পেরেছি যে এরকম আরো কি কি হতে পারে। আমরা তোমাদের জন্য আরো বেশ কিছু উদাহরণ নিয়ে এসেছি, সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমাদের এরকম ভাবে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে অব্যয় ঘটিত শব্দাংশ এরকম আরো বেশ কিছু ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তোমাদের জন্য বলছি, যেরকম আমাদের একটা হতে পারে ক্ষুদ্র অর্থে অনেক সময় একটা অব্যয় ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলছি উপ। যদি ক্ষুদ্র গ্রহ এটি সমান সমান হয় উপগ্রহ, তাহলে উপনদী এটি ব্যাস বাক্যটা কি হবে? আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে এটি আমাকে জানাও যে উপনদী এটির ব্যাস বাক্য কি হবে। তোমাদেরকে অনেকেই দেখতে পাচ্ছি, কেউ যদি প্রশ্ন করছে নিজেরাই উত্তর দিয়ে দিচ্ছ, সেটার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এরকম একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাসই চেয়েছিলাম। 10 মিনিট স্কুলের মাধ্যমে এরকম বাংলাদেশের আনাচে কানাচে থেকে অনেকে এরকম একজন আরেকজনের সঙ্গে ইন্টারাকশন করে একটা প্রশ্নের উত্তর দিচ্ছ। আমাদের লাইভ যে গ্রুপটি রয়েছে, সেই লাইভ গ্রুপে তোমরা অনেক মানুষ একজন আরেকজনের প্রশ্নের উত্তর দিচ্ছ। সেটা প্রত্যেক দিন যখন আমরা দেখি, তখন আমরা খুবই আনন্দিত হই। আমরা আজকের এই ক্লাসটিতেও তোমাদের এরকম ইন্টারাকশন দেখে আমরা খুবই খুশি হয়েছি। এর মধ্যে আমাদের অনেকে উত্তর দিয়ে দিচ্ছে। নিসর্গ মৃধা নিলয় মজুমদার উত্তর দিয়েছে, এর মধ্যে লিখন দাসও উত্তর দিয়েছে, এর মধ্যে হ্যাঁ আরো অনেকেই দিচ্ছে। ক্ষুদ্র অর্থে যখন আমরা উপনদীর কথা বলছি, তখন সেটাকে আমরা ক্ষুদ্র নদী বলি। আমরা আশা করি তোমরা অনেকেই এটি বুঝতে পারছো। অনেকেই আমাদেরকে আরেকজন উত্তর দিয়েছো যে নদীর সমীপে, না সেই উত্তরটা সঠিক হয়নি। আরেকজন উত্তর দিয়েছে শাখা নদী, না সেই উত্তরটা সঠিক নয়। ক্ষুদ্র নদী সাধারণত আমরা ব্যবহার করে থাকি। আরেকজন বলেছে যে নদীর সদৃশ। নদীর সদৃশ সাধারণত আমরা এটি কম ব্যবহার করে থাকি, তবে তোমার উত্তরটাও সঠিক হতে পারে। সদৃশর ক্ষেত্রে সাদৃশ্য বোঝাতেও আমরা অনেক সময় উপসর্গটা বা অব্যয়টি ব্যবহার করে থাকি। এখন আমাদের আরেকটা চমৎকার উদাহরণ রয়েছে, যেটা একটু ব্যতিক্রম, সেটি হচ্ছে অতিক্রান্ত। অতিক্রান্ত অর্থে আমরা যেটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে
উত নামে একটা অব্যয়। খেয়াল করে দেখবে যে এইটা কিন্তু উপসর্গের অংশ নয়, এবং এই কারণেই আমরা বলছি যে অনেকগুলো আমরা এরকম উপসর্গ ব্যবহার করে থাকি অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে, কিন্তু আমরা যখন প্রায়শই দেখতে পাবো যে সেগুলো আসলে উপসর্গের অন্তর্ভুক্ত নয়, আমরা ধরে নিব সেগুলো কোনো উপসর্গ নয়। সুতরাং অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে উপসর্গ আর অব্যয়ের পার্থক্যটা কি, এটা নিয়ে যারা বারবার প্রশ্ন করছো তাদের আমরা এই উত্তরটি দেওয়ার চেষ্টা করলাম। আমাদেরকে একজন এর মধ্যে উত্তর দিয়ে দিচ্ছে যে বেলাকে অতিক্রান্ত বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, যারা উত্তর দিয়েছো উদ্বেল, তাদের উত্তর একদম সঠিক হয়েছে। সিজান মাহমুদ, আরো বলছে বাবিন কুমার স্বচ্ছ, এরকম আরো অনেকে উত্তর দিচ্ছে। এর মধ্যে সবুজ ইসলাম আলামিন, সে জিজ্ঞেস করেছে যে ছোট বলা যাবে কিনা। ছোট না বলে ক্ষুদ্র অর্থে যেহেতু আমরা এটিকে বোঝানোর চেষ্টা করছি, আমরা আশা করব তোমরা ক্ষুদ্র নদী এই কথাটি স্পষ্টভাবে বলবে। এর মধ্যে আমরা আরো কিছু প্রশ্ন পেয়েছি কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। তোমরা অনেকে আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করছো, উত্তর দিচ্ছ, প্রশ্ন করছো, সেটির জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এর মধ্যে আরো কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপাতত কোনো প্রশ্ন যেহেতু নেই, সেই ক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী অংশে প্রবেশ করব, সেটি হচ্ছে বহুব্রীহি সমাস। আমরা বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি, যেহেতু এটা আরেকটা নতুন টপিক এবং অনেকেই এটা নিয়ে অনেক সময় এক ধরনের ডিফিকাল্টি ফেস করে থাকে, সেই ক্ষেত্রে আমরা বহুব্রীহি সমাসের আলোচনা শুরু করার আগে তোমাদেরকে চাই যে তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটি শেয়ার করে জানিয়ে দিচ্ছ তোমার বন্ধুকে, এবং বন্ধুকে ট্যাগ করে আজকের এই ক্লাসটিতে ডেকে আনছো। আমরা অবশ্যই তোমার কাছ থেকে সেটি আশা করব। আমাদেরকে যেমন সুবর্ণা চৌধুরী স্মৃতি, উনি জিজ্ঞাসা করেছেন যে আমরা কি নির্দিষ্ট কোনো সময়ে লাইভে আসি কিনা। জি, আমরা নির্দিষ্ট সময়ে লাইভে আসি। আমরা সব সময় 8টা এবং 10টা, এই রাত 8টা এবং রাত 10টায় দুটো লাইভ ক্লাস প্রায় প্রতিদিন রাখার চেষ্টা করছি, এবং সেই ব্যাপারে 10 মিনিট স্কুল লাইভ নামে একটা গ্রুপ রয়েছে আমাদের। ফেসবুকে সার্চ করলেই আপনি সেই গ্রুপটি পেয়ে যাবেন, 10 মিনিট স্কুল লাইভে। ওই গ্রুপটিতে গেলেই আপনি সব সময় আপডেট পেতে থাকবেন যে আমাদের প্রতিদিনের কোনো লাইভ ক্লাস আছে কিনা এবং কোন টপিকের উপর লাইভ ক্লাসটি হচ্ছে। এর মধ্যে আমাদের একজন জিজ্ঞাসা করেছে উদ্বেল বুঝলাম না। আচ্ছা, উদ্বেল কথাটি আমরা আরেকবার বোঝানোর চেষ্টা করছি। আমরা বলছিলাম যে অতিক্রান্ত এই অংশটাকে রিপ্রেজেন্ট করে উত নামে একটা অব্যয়। যখন আমরা বলছি বেলাকে অতিক্রান্ত, তখন আমরা এই অতিক্রান্তের জায়গায় বেলার আগে একটা এই অব্যয়টা নিয়ে আসলাম, সেটাকে আমরা বলছি উদ্বেল। এবং সেটা যারা বলার চেষ্টা করেছো যে এটা কিভাবে হলো, তাদের উত্তরও সঠিক। উদ যোগ বেল, এভাবেই এই শব্দটা গঠিত হয়েছে, উদ্বেল। তোমরা যারা প্রশ্ন করেছো এবং উত্তর দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। শেহেন্দু দাস প্রশ্ন করেছে আপনার নাম কি। আচ্ছা, আমার নাম হচ্ছে নাহিয়ান। আমরা এতক্ষণ পর্যন্ত যে লাইভ ক্লাসটি নিচ্ছি বাংলার উপর এবং সেটি সমাসের উপর হচ্ছে, এতক্ষণ ধরে আমরা এই লাইভ ক্লাসটিতে আছি। তারপর আরো কেউ কি অব্যয়ীভাব সমাস কত প্রকার, অব্যয়ীভাব সমাস ঠিক কত প্রকার এটি স্পষ্ট নয়, কারণ অব্যয়ীভাব সমাসকে একদম এরকম পার্টিকুলারলি সবসময় বিভক্ত করা হয় না। তবে আমরা যদি আমাদের টেক্সট বইগুলোতে দেখি, আমরা অনেক সময় প্রায় 15 থেকে 16 প্রকার অব্যয়ীভাব সমাস দেখতে পাই, তবে এর বেশিও অব্যয় অনেক সময় থাকে। সুতরাং অব্যয়ীভাব সমাসের কোনো নির্দিষ্ট প্রকারভেদ আছে, এটি একদম হলফ করে বলা সম্ভব নয়। আচ্ছা, এর মধ্যে আমরা এখন বহুব্রীহি সমাসে প্রবেশ করব। বহুব্রীহি সমাসে প্রবেশ করতে করতে আমরা তোমাদেরকে কিছু জিনিস উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। খেয়াল করবে বহুব্রীহি এই কথাটি আসলে কি অর্থ বহন করে।
আচ্ছা, তোমরা আমাকে কেউ কি বলতে পারো যে বহুব্রীহি এই যে শব্দটি আমরা দেখতে পাই একটা সমাসের প্রকারভেদ হিসেবে, সেই বহুব্রীহি শব্দটির ব্যাস বাক্যটা কি? বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যটা কি? এই বহুব্রীহি একটা নিজে একটা শব্দ, বহুব্রীহি একটা সমাসের প্রকারভেদ, এর পাশাপাশি বহুব্রীহি নিজেও একটা শব্দ। সুতরাং আমাদেরকে এটি কি কেউ বলতে পারো যে বহুব্রীহি এই শব্দটির ব্যাস বাক্যটা কি? আমরা চেষ্টা করি। হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছে। মতিউর রহমান বহুধান আছে যার, আশিক আহমেদ নাকিব সে বলছে বহুধান। আচ্ছা, বহুধান আছে যার, বহুব্রীহি আছে যার, এরকম অনেকে উত্তর দিচ্ছ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, বহুধান আছে যার, এটা হচ্ছে সবচেয়ে সঠিক উত্তরটা, এবং সেটিকে আমরা আরেকটু অন্যভাবে বলে থাকি, সেটাও আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে বহু ধান আছে যার, সেটি হচ্ছে বহুব্রীহি। সুতরাং যারা এই উত্তরটা দিচ্ছ তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই ধান কথাটি আরেকটা শব্দ ব্রীহি, এটি দ্বারা রিপ্লেস করা হয়। সুতরাং ব্রীহি এই শব্দটি মানেই হচ্ছে ধান। যখন আমরা বহু ব্রীহি আছে যার বলছি, তখন সেটির সমস্ত পদ হয়ে যাচ্ছে বহুব্রীহি। এবং এই ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে এই বহুব্রীহি শব্দটা এইখানের কোন শব্দকে রিপ্রেজেন্ট করে না। অর্থাৎ এইখানে আমরা যে বহু এবং ব্রীহি এই দুটো শব্দ পেলাম, যেটির একটার অর্থ হচ্ছে বহু মানে হচ্ছে অনেক, এবং ব্রীহি মানে হচ্ছে ধান। খেয়াল করে দেখবে যে এই বহুব্রীহি শব্দটা অনেক কিংবা ধান এই দুটো শব্দের কোনোটিকেই রিপ্রেজেন্ট করে না। কেন রিপ্রেজেন্ট করে না? কারণ হচ্ছে এই বহুব্রীহি কথাটা আসলে একটা লোককে বোঝাচ্ছে। একটা লোক, একটা লোককে বোঝাচ্ছে, যেই লোকের কাছে অনেক ধান আছে। অর্থাৎ এইভাবেই আমরা বহুব্রীহি সমাসে যেটি দেখতে পাই, সেটি হচ্ছে যেই সমসমান পদটি রয়েছে, পদগুলো রয়েছে বহু এবং ব্রীহি, সেই সমসমান পদের কোনোটির অর্থ বোঝানো হবে না, বোঝানো হবে অন্য কিছুকে। এবং এই কারণে বহুব্রীহি সমাসে আমরা একটা লোককে বোঝাচ্ছি যার অনেক ধান আছে। এইভাবেই আমরা বহুব্রীহি সমাসে অন্য কোন অর্থ বুঝি, অন্য কোন অর্থ বুঝি। একইভাবে আমাদের আরেকটা সমাস গঠন করার আছে, সেটা হচ্ছে বিচিত্র কর্মজার। এটি আমাকে তোমরা এখন বলার চেষ্টা করবে যে বিচিত্র কর্মজার এটি ব্যাস বাক্যটা কি হবে। হ্যাঁ, এর মধ্যে আমি বলার আগে অনেকে উত্তর দেওয়া শুরু করে দিয়েছে। লিখন দাস, মতিউর রহমান, ফাইজান এ রনি, আরো অনেকেই, জাহাঙ্গীর জামান, তুষার, মুস্তাকিম হোসেন, জিম, তালহা আবিদ, মুনাওয়ার বিন সাইদ, শাহ মোহাম্মদ রিমন, নিসর্গ মৃধা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা বিচিত্র কর্মজার এটির যে সমস্ত পদ, দুঃখিত, হ্যাঁ এটা একটা সমস্ত পদ, সেই সমস্ত পদটা খুঁজছিলাম। সেই সমস্ত পদটা হচ্ছে বিচিত্র কর্মা। রাহুল আহমেদ আমাদেরকে প্রশ্ন করেছে, এর আগেই প্রশ্ন করেছে, আমরা দুঃখিত একটু দেরি হয়েছে উত্তরটা দিতে। সমাজ থেকে অ্যাডমিশন টেস্টে কি টাইপের প্রশ্ন আসে? আমরা যা যা পড়াচ্ছি এর আওতাধীন প্রশ্নগুলোই আসে। যেমন তোমাকে একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন তোমাকে যখন বহুব্রীহি আমরা পড়াচ্ছি, তোমাকে হয়তো জিজ্ঞাসা করা হতে পারে নিচের কোন সমাসটিতে সমসমান পদগুলোর কোনটির অর্থ বোঝানো হয় না, এবং সেখানে তোমার সামনে হয়তো দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস এবং অব্যয়ীভাব সমাস, এই চারটা সমাসের নাম আছে। এবং 5 নম্বর আরেকটা অপশন হচ্ছে বহুব্রীহি সমাস। যখন এই 5টি অপশন তোমার সামনে থাকবে, তখন তুমি কোনটিকে কারেক্ট বলবে?
আমরা এতক্ষণ পড়ে ফেলেছি যে কোনটিকে আমরা এই ক্ষেত্রে কারেক্ট বলবো। আমাদের রাহুল আহমেদ তুমি নিজেই বলো তো, আমরা যখন এই 5টা অপশন এরকম পাবো তখন এই 5 নাম্বার 5টা অপশনের ক্ষেত্রে কোনটি কারেক্ট হবে? ধরো তোমার কাছে এরকম প্রশ্ন আছে অনেক সময় যে কোনো একটা সমাসের কথা তোমাকে জানতে চাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে নিচের কোন সমাসটিতে সমসমান পদগুলোর কোনটির অর্থ বোঝানো হয় না। তোমার একে আছে দ্বিগু, দুই আছে দ্বন্দ্ব, তারপরে আছে অব্যয়ভাব, তারপরে আছে তৎপুরুষ, তারপরে আছে বহুব্রীহি। তুমি কোনটিকে সঠিক বলবে? রাহুল আহমেদ এর মধ্যে উত্তর দিচ্ছে না। ঠিক আছে, এর মধ্যে আজহার ফাহিম সে উত্তর দিয়েছে, তালহা আবিদ উত্তর দিয়েছে। এরকম প্রশ্নগুলো তোমার হয়ে থাকে, সুতরাং আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো। বিচিত্র কর্মজারের ক্ষেত্রে এটা বিচিত্র কর্মা হবে। সুতরাং আমরা বহুব্রীহি সমাসে দুটো বৈশিষ্ট্য এখন আলোচনা করব। একটা হচ্ছে সমাসে সমসমান পদের কোনটির অর্থ বোঝানো হয় না। সমসমান পদের কোনটির অর্থ বোঝায় না, কোনটির অর্থ বোঝায় না। এটি হচ্ছে বহুব্রীহি সমাসের প্রথম বৈশিষ্ট্য। এবং এরপরে আরো একটা যে বৈশিষ্ট্য রয়েছে সেটি একটু বোঝার ব্যাপার হচ্ছে যে ব্যাস বাক্যটা আসলে কিভাবে আমরা পাবো। ব্যাস বাক্যে সব সময় যার শব্দটি থাকে, ব্যাস বাক্যে তুমি যখনই বহুব্রীহি সমাস দেখবে তখন ব্যাস বাক্যে সবসময় যার শব্দটি দেখতে পাবে। আমরা আশা করি তোমরা এই দুটো বৈশিষ্ট্য সব সময় মনে রাখবে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে, এবং এই বহুব্রীহি সমাসের ক্ষেত্রে এটি যদি মনে রাখো তাহলেই তুমি অনেকাংশে বহুব্রীহি সমাসের সলিউশন করতে পারবে। এখন আমরা বহুব্রীহি সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই হয়তো বহুব্রীহি সমাসের মধ্যে পড়েছো। আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে বহুব্রীহি সমাস কয় প্রকার। আমরা তোমাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে আশা করছি উত্তর, যে বহুব্রীহি সমাস কয় প্রকার। আমাকে কমেন্টের মাধ্যমে উত্তর জানাও। বহুব্রীহি সমাস কয় প্রকার? আমরা দেখতে পাচ্ছি অনেকেই এর মধ্যে উত্তর দেওয়া শুরু করেছো। আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছে 8 প্রকার, 8 প্রকার অনেকে উত্তর দিচ্ছে। হ্যাঁ, 8 প্রকার বহুব্রীহি সমাস আমরা দেখতে পাই। এর পাশাপাশি আরো এক ধরনের বহুব্রীহি সমাস আমাদের সামনে রয়েছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। যারা বলছো আসিফ রেজা টিটো সে 8 বলছে, ফেরদৌস জাহান ইভা, নীলাভ নীলা, আসিফ রেজা টিটু, আর আর কেউ কি আছে, আর অনেকেই বলছে। আসলে তোমাদের এইচ হৃদয়, সাফওয়ান রহমান, তোমরা অনেকেই বলছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এর মধ্যে তামান্না সুলতান আমাদেরকে প্রশ্ন করেছে যে যার ছাড়া অন্য কোনো কিছু কি ব্যাস বাক্যে হতে পারে কিনা। আমরা যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে ব্যাস বাক্যের শেষে সব সময় যার শব্দটি থাকবেই। সুতরাং এই ক্ষেত্রে তোমরা সব সময় মনে রাখার চেষ্টা করবে যে বহুব্রীহি সমাস মানেই ব্যাস বাক্যের শেষে যার কথাটি থাকবে। অনেক সময় ব্যতিক্রম হতে পারে, সেই ব্যতিক্রমটা নিয়েও আমরা আলোচনা করব। এর মধ্যে আমরা চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর যে বহুব্রীহি সমাস প্রকারভেদ কিভাবে আলোচনা করা যেতে পারে।
প্রথমেই আমাদের সামনে দেখো সমানাধিকরণ বহুব্রীহি নামে এক ধরনের বহুব্রীহি রয়েছে। আমরা প্রথমে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। বহুব্রীহি সমাস, হ্যাঁ, বহুব্রীহি সমাস আমরা যখন আলোচনা করছি, প্রথমে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। এবং এই সমানাধিকরণ বহুব্রীহিতে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে পূর্বপদ বিশেষণ, পূর্বপদ হবে বিশেষণ এবং পরপদ হবে বিশেষ্য। পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হয়ে যেই ধরনের বহুব্রীহি সমাস হয় তাকে আমরা সমানাধিকরণ বহুব্রীহি বলে থাকি। সুতরাং এইটার সংজ্ঞাটা সবার কাছে আশা করি পরিষ্কার থাকবে। এর মধ্যে আমাদের উদাহরণটা আসলে কি রকম? বিশেষণ মানে কি? বিশেষণ মানে হচ্ছে যখন কোনো একজনের দোষ, গুণ বা অবস্থা কোনো একটা পদ বর্ণনা করে সেটাকে আমরা বলি বিশেষণ। সুতরাং আমরা যদি বলি খোশ মেজাজ যার, খোশ মেজাজ যার, এরকম একটা ব্যাস বাক্য আমাদের সামনে রয়েছে। তোমরা কেউ কি এটা সমাধান করতে পারো? খোশ মেজাজ যার, এটার মানেটা কি? মানে এইটার সমস্ত পদটা কি হবে? খোশ মেজাজি নয়, এটার উত্তরটা হবে খোশ মেজাজ। লক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে এখানে একটা বিশেষণ পদ রয়েছে এবং এবং মেজাজ যে কথাটি আমরা দেখতে পাচ্ছি সেই মেজাজ হচ্ছে এক ধরনের বিশেষ্য। খোশ হচ্ছে বিশেষণ, তারপর হচ্ছে বিশেষ্য, এইভাবে পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হয়ে আমরা এক ধরনের বহুব্রীহি সমাস পেলাম, সেটাকে আমরা বলছি সমানাধিকরণ বহুব্রীহি। আমরা এখন পরবর্তী বহুব্রীহি সমাসে যাচ্ছি, যেখানে যেটাকে আমরা বলে থাকি ব্যাধিকরণ বহুব্রীহি। এবং ব্যাধিকরণ বহুব্রীহিতে আমরা যেটি দেখে থাকি সেটি হচ্ছে কোনটি বিশেষণ নয়, অর্থাৎ সমসমান পদের কোনটি বিশেষণ নয়। এরকম অবস্থা যেই ধরনের বহুব্রীহি সমাসে আমরা দেখতে পাবো, সেই ক্ষেত্রে আমরা ব্যাধিকরণ বহুব্রীহি দেখতে পাবো। একজন আমাদেরকে প্রশ্ন করেছে যে স্নেহেন্দু দাস, এখানে যার কথাটি আসলে কোনটা ছিল? খোশ মেজাজ যার। খোশ মেজাজ এই কথাটি একজন মানুষকে বোঝানো হচ্ছে, সে খুব খোশ মেজাজ। খোশ মেজাজি এই কথাটি আমরা খুব সচরাচর ব্যবহার করে থাকি, তবে এইখানে আমরা এটি ব্যবহার করি না। খোশ মেজাজ সাধারণত একজন মানুষকে বোঝানো হয়। কোনটি বিশেষণ নয়, সেটি আমরা বলছিলাম যে ব্যাধিকরণ বহুব্রীহি সেটা কিরকম? আশিতে বিষ যার, এরকম একটা ব্যাস বাক্য আমাদের রয়েছে। এই ৮০ কথাটার মানে হচ্ছে দাঁত। ৮০ কথাটার মানে হচ্ছে দাঁত, এবং সেই কারণে আমরা এটার সমস্ত পদ যেটা পাই সেটাকে আমরা বলি ৮০-২০। এই ৮০-২০ তাহলে কোনটিকে বোঝানো হচ্ছে? ৮০-২০ মানে হচ্ছে এক ধরনের সাপ, যার যে ধরনের সাপের দাঁতে বিষ আছে সেগুলোকে আমরা বলছি ৮০-২০। এরকম ভাবে আমাদের নয় বহুব্রীহি নামে আরো একটা বহুব্রীহি সমাস রয়েছে, আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করি। আচ্ছা হ্যাঁ, এর আগে হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি আছে। এই ব্যতিহার বহুব্রীহি নিয়ে যখন আমরা আলোচনা করি তখন সাধারণত আমরা দুটো পদের পারস্পরিকতা দেখতে পাই, এবং সেই ক্ষেত্রে আমরা যেই উদাহরণটা দিতে পারি প্রথমত সেটা হচ্ছে হাতে হাতে যে যুদ্ধ।
এরকম একটা উদাহরণ আমাদের সামনে রয়েছে। তোমরা কেউ কি এটির উত্তর করতে পারো যে এটার সমস্ত পদ কি হবে? হাতে হাতে যে যুদ্ধ, সাফওয়ান রহমান সে বলেছে ব্যাধিকরণ বানানে আকার হবে না। না সাফওয়ান, এই কথাটা সঠিক নয়। ব্যাধিকরণে বা ব্যাধি শব্দটিতে সবসময় জফলা আকার থাকবে, এটা একটু খেয়াল করে দেখবে। হাতাহাতি উত্তরটা আমরা পাচ্ছি শাহ মোহাম্মদ রিমন, বাবিন কুমার স্বচ্ছ, নিসর্গ মৃধা, স্নেহেন্দু দাস, উল্লাস রহমান, জান্নাতুন নাইম, নুসরাত, মোস্তাকিম হোসেন, জিম। অনেকে আমাদেরকে উত্তর করছে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এরকম ভাবে ক্রিয়ার পারস্পরিকতা অর্থে আমরা সাধারণত ব্যতিহার বহুব্রীহি পাই। এরকম কানে কানে যে কথা সেটা হচ্ছে কানাকানি। এরকম আরো বেশ কিছু এরকম পরপর দেখো, হাত এবং হাত এই দুটো শব্দ একই রকম না। এই দুটো শব্দ একই রকম হওয়ার কারণে আমরা এইরকম একই শব্দের যখন পারস্পরিকতা দেখতে পাই তখন সেইটাকে আমরা বলছি ব্যতিহার বহুব্রীহি। আমরা আশা করবো যে তোমরা ব্যতিহার বহুব্রীহি সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছো। জনি আমাদেরকে বলছে তার কমেন্ট পড়ছি না কেন। তোমার কমেন্টও পড়ছি, আমরা যতজন সম্ভব সবার কথা বলার চেষ্টা করছি। আশা করি এইটা নিয়ে কেউ রাগ করবে না। আমাদের এরপরের যেই প্রকারভেদটা রয়েছে সেটা হচ্ছে নয় বহুব্রীহি। নয় বহুব্রীহি উচ্চারণটা মনে রাখবে, এই ন এবং ইয় এটার মানে হচ্ছে নয়। এটাকে অনেক সময় অনেকে অনেকভাবে উচ্চারণ করে থাকে, নিয়, নাইও, এরকম বিভিন্ন উচ্চারণ শুনে থাকবে। সঠিক উচ্চারণ হচ্ছে নয় বহুব্রীহি। এই ক্ষেত্রে তোমাদের যেটি মনে রাখার প্রয়োজন সেটি হচ্ছে বিভিন্ন রকম উদাহরণ আমরা এখানে দিতে পারি। আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করছি। ন, নাই, জ্ঞান, যার। খেয়াল করো, ব্যাস বাক্যটা হবে এরকম ভাবে। আমরা যখন নাই কথাটা বলছি, এই নাই কথাটা বোঝানোর জন্য আমরা একটা শব্দকে ব্যবহার করেছি, সেটা হচ্ছে ন। এই ন শব্দটা পরবর্তীতে অ দ্বারা এটাকে রিপ্লেস করা হয় এবং সেটা হয়ে যায় অজ্ঞান। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করার মতো আছে, সেটি হচ্ছে যার কথাটি যখন উপস্থিত আছে তখন মনে রাখবে যে সেখানে নয় বহুব্রীহি হয়। এবং অনেক সময় ব্যাস বাক্যে আমরা এটি দেখতে পাই যে যার কথাটি থাকে না, তখন সাধারণত আমরা তৎপুরুষ সমাসের উপস্থিতি দেখতে পাই। এর পাশাপাশি আমাদের একটা গুরুত্বপূর্ণ আছে, যেরকম মধ্যপদ লোপী বহুব্রীহি। খেয়াল করে দেখো, মধ্যপদ লোপী বহুব্রীহি নামে আমরা আরেক ধরনের বহুব্রীহি সমাস পেয়ে থাকি এবং সেটির উদাহরণ আমরা এখন দেওয়ার চেষ্টা করি। এটি হচ্ছে একটু ব্যতিক্রম, যেখানে যার শব্দটি থাকে না তবে সাধারণত যারের মতোই একটা কথাকে মিন করে এবং সেটা হয় যেমন হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে। হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে, সেটাকে আমরা বলি হাতে খড়ি। এরকম দেখো, আমরা কোন একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছি, সেই অনুষ্ঠানকে আমরা বলছি হাতে খড়ি। হাতে খড়ি এই শব্দটার মতো এরকম আরো বেশ কিছু আছে। যেরকম তোমাদেরকে আরো কিছু বলার আছে, যেরকম গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, সেটা হচ্ছে গায়ে হলুদ। এরকম বেশ কিছু এরকম উদাহরণ রয়েছে যেখানে বাকি যে পদগুলো রয়েছে, মাঝামাঝি যে পদগুলো রয়েছে, সেই মাঝামাঝি পদগুলো একদম লোপ পেয়ে যায় এবং সেগুলাকে আমরা সাধারণত মধ্যপদলোপী বলে থাকি। এর পাশাপাশি আমাদের আরো বেশ কিছু বহুব্রীহি সমাস রয়েছে, যেগুলো আমরা তোমাদেরকে একটু তাড়াতাড়ি পড়ানোর চেষ্টা করি। আমাদের পরের উদাহরণটা হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত বহুব্রীহির ক্ষেত্রে প্রত্যয়ান্ত বহুব্রীহি এটি যদি আমাদের
পরবর্তী প্রকারভেদ হয়ে থাকে। খেয়াল করে দেখবে প্রত্যয়ান্ত বহুব্রীহি। এই প্রত্যয়ান্ত বহুব্রীহির মানেটা কি? প্রত্যয় যোগ অন্ত, এটা সমান সমান হয়েছে প্রত্যয়ান্ত। তার মানে শব্দের শেষে যখন প্রত্যয় থাকবে তখন আমরা যেই ধরনের বহুব্রীহি সমাস দেখতে পাবো সেটা হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। এবং সেই ক্ষেত্রে আমাদের একটা চমৎকার উদাহরণ আছে, সেটা হচ্ছে একদিকে চোখ যার। দেখো, এক চোখ এরকম দুটো শব্দ নিয়ে আমরা এটাকে এক চোখ লিখলাম এবং শেষে এক চোখা বানিয়ে দিলাম। তার মানে এখানে আমরা একটা আ প্রত্যয় যুক্ত করলাম শব্দের শেষে। এইভাবে যখন আ প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়ে এক ধরনের বহুব্রীহি সমাস হচ্ছে তখন সেটাকে আমরা প্রত্যয়ান্ত বহুব্রীহি বলছি। এরপর আমাদের সামনে রয়েছে অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহি নামে আমাদের সামনে যখন আরেকটা সমাস রয়েছে, সেই অলুক কথাটা মানে আমরা আগেই বলেছি যেখানে বিভক্তি লোপ পায় না। এবং সেই ক্ষেত্রে আমাদের একটা উদাহরণ হচ্ছে মাথায় পাগড়ি যার। আমাকে এটি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করো। মাথায় পাগড়ি যার, এটির সমস্ত পদ কি হবে? মাথায় পাগড়ি যার। আমাদেরকে শাহ মোহাম্মদ রিমন সে উত্তর করেছে মাথায় পাগড়ি। তার উত্তর সঠিক হয়েছে। এরকম ভাবে মারফিজুল হক জনি সে বলেছে, আশির আবরার বলেছে, পার্থপ্রতিম রয় বলেছে, মোস্তাকিম হোসেন জিম, নীলাভ নীলা এরকম অনেকে বলেছে যে উত্তরটা হবে মাথায় পাগড়ি। এবং তোমাদের কিন্তু আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে দুটো শব্দের মধ্যে কোনো স্পেস থাকবে না। কোনো স্পেস থাকবে না বলেই সেটা একটা সমস্ত পদ এবং সেটা একটা শব্দ হতে হবে। যারা মাথায় এবং পাগড়ি দুটোকে আলাদা করে দিচ্ছ তাদের জন্য এই কথাটা প্রযোজ্য। এরপরে আমাদের সামনে আরেকটা সমাস রয়েছে, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। খেয়াল করে দেখো, সংখ্যাবাচক বহুব্রীহিতে 10 গজ পরিমাণ যার, এটি উত্তর হবে 10 গজি। আমাকে কেউ কি বলতে পারো সংখ্যাবাচক বহুব্রীহির সঙ্গে আমরা আরেক ধরনের সমাসের এক ধরনের মিল দেখতে পাই, সেটা কোন ধরনের সমাস বা কোন সমাস সেটির নাম আমাকে কেউ বলতে পারো? তোমরা এই প্রশ্নের উত্তর করো। এর মধ্যে আমাদেরকে তামান্না সুলতানা জিজ্ঞাসা করেছে অলুক এটি বুঝবো কিভাবে। আমরা বলেছিলাম মাথায় পাগড়ি এই শব্দটির কথা। খেয়াল করে দেখবে তামান্না, এখানে আমাদের অ নামে এই অন্তস্তয়ের একটা বিভক্তি আছে, যে বিভক্তি নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করছি। এখানে অ নামে একটা বিভক্তি রয়েছে, এই বিভক্তিটা লোপ পায়নি এবং এই কারণে আমরা যখন বলছি যে বিভক্তি লোপ পাচ্ছে না তখনই সেটা অলুক বহুব্রীহি হচ্ছে। অনেকে উত্তর দিচ্ছে হ্যাঁ, স্নেহেন্দু দাস, মুস্তাকিম হোসেন জিম, তামারা আখতার তমা, সাজু দত্ত,
তো হ্যাঁ, তোমরা চমৎকার ভাবে ধরে ফেলেছো বিষয়টা। সেটা হচ্ছে যে এই সমাসটার সঙ্গে দ্বিগু সমাসের একটা মিল রয়েছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তবে পার্থক্যটাও ধরতে জানতে হবে। প্রথম পার্থক্য হচ্ছে যে এখানে আমরা আগেই বলেছি যে যার নামে একটা শব্দ ব্যাস বাক্যে থাকবে, যেটা দ্বিগু সমাসে সমাহার শব্দটি দ্বারা রিপ্লেসড হয়। এর পাশাপাশি আমরা আরো একটা যে জিনিস জানতে পারি সেটা হচ্ছে যে এইখানে সাধারণত আমরা এক ধরনের প্রত্যয় যুক্ত হতে দেখি। এখানে যেমন 10 গজি হয়েছে, আবার আরেকটা হচ্ছে যেমন চৌচাল, চৌচাল আছে যার। এটির উত্তর হবে চৌচালা। এখানে লক্ষ্য করে দেখবে একটা আ প্রত্যয় যুক্ত হয়েছে। যখনই এরকম অবস্থা, এই যার শব্দটি আছে একটা আ প্রত্যয় ই প্রত্যয় এরকম প্রত্যয় যুক্ত হয়েছে, তখনই ধরে নিবে সেখানে সংখ্যাবাচক বহুব্রীহি হয়, সেখানে দ্বিগু সমাস হয় না। এবং এই বিষয়টা মনে রাখতে পারলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষায় পেরে যেতে পারো। আহ এইটা হচ্ছে বোঝার সহজ উপায়। যেমন নীলা বলেছে যখন অন্য পদ প্রাধান্য পাবে তখনই বহুব্রীহি, একদম সত্যি কথা। কিন্তু অনেক সময় সেটা বুঝতে আমাদের সমস্যা হতে পারে। কাজে ব্যাস বাক্য দিয়ে সমস্ত পদ দিয়ে অনেক সময় মনে রাখা যদি সম্ভব হয়, তাহলে কেন আমরা সেটি অ্যাপ্লাই করব না। এবং সবশেষে আমরা নিপাতনের সিদ্ধ নামে একটা বহুব্রীহি সমাসের আলোচনা করতে যাচ্ছি। সেটাই হচ্ছে আমাদের সর্বশেষ প্রকারভেদ, যেখানে আমরা বলছি ধরো একটা সমাস যেখানে বলা হচ্ছে পণ্ডিত হয়েও যে মূর্খ। এখানে কোন রকম যার শব্দটা নাই, কোন ধরনের বহুব্রীহি সমাসের যে নিয়মগুলো, সেই নিয়মগুলোর কোনোটা খুব বেশি খাটছে না। এবং এই কারণে আমরা এটাকে নিপাতনের সিদ্ধ বহুব্রীহির নিচে ফেলে দিই। এবং এই সময় এটার ব্যাস বাক্যের যে সমস্ত পদ সেটা হয় পণ্ডিত মূর্খ। এরকম বেশ কিছু সমাসের উদাহরণ তুমি তোমার বইয়ে পেতে পারো। যেমন আরেকটা উদাহরণ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে দুদিকে যার। এইটা কি হতে পারে? এবং সেটাকে আমরা বলি দ্বীপ। এখানে আবার এই যার শব্দটার উপস্থিতি রয়েছে। সুতরাং অনেক সময় এই ধরনের কিছু সমাস রয়েছে যেগুলো আসলে কোনো নিয়ম সবসময় মানে না। সেইগুলো একটা তালিকা প্রস্তুত করে নিজের খাতায় লিখে ফেলবে এবং সেগুলো মনে রাখার চেষ্টা করবে। বাকিগুলো তুমি অনেকটা পড়ে পড়ে অনেকখানি সমাধান করে ফেলা সম্ভব। সুতরাং এই বিষয়গুলো তোমরা যদি সঠিকভাবে মনে রাখার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা সমাজ সম্পর্কে নিজেরাও একজন পণ্ডিত হয়ে উঠতে পারবে অনেক সময়। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস সম্পর্কে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের পরবর্তী ক্লাসগুলোতে, বা কিংবা আমরা চেষ্টা করব এখানে কমেন্ট সেকশনে উত্তর দিতে। এর পাশাপাশি তোমরা 10minuteschool.com ওয়েবসাইটে গিয়ে আমাদের ফোরাম নামে একটা সেকশন রয়েছে, সেই সেকশনে তোমাদের বাংলা সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারো। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সুতরাং লাইভ ক্লাস আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। যারা সঙ্গে ছিলে তাদের সবাইকে অনেক ধন্যবাদ।